ইমরুলের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারালো টাইগাররা, শুরুতেই সিরিজে এগিয়ে বাংলাদেশ। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষুধা দারিদ্র্য থাকবে না বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে তৎপর নির্বাচন কমিশন, ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। নির্বাচন কমিশনের দ্বিধা বিভক্তির অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের। মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন বিএনপি। তথ্য প্রযুক্তি মামলায় খসরু কারাগারে, পৃথক মামলায় মইনুল জাফরুল্লাহর আগাম জামিন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদে আরো থাকছে: অন্তিম ইচ্ছায় বাংলার মাটিতেই সমাহিত ফাদার মারিনো রিগন, অকৃত্রিম বন্ধুকে রাষ্ট্রীয় সম্মান। তবে শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারালো বাংলাদেশ। মিরপুরে ইমরুল কায়েসের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের সাথে সাইফুদ্দিনের হাফ সেঞ্চুরিতে ২৭১ রান তোলে টাইগাররা। এই রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান করে জিম্বাবুয়ে। শুরুর ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল মাশরাফিরা। আরও জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। ইনিংসে সাইফুদ্দিনের শেষ বলে জিম্বাবুয়ের উইলিয়াম ১ রান নিয়ে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। তবে ২৮ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় ৪৮ রানে ৩৫ রান করা জোয়াওয়ের উইকেট উপড়ে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ। ১১ রান যোগ হতেই ৫ রান করা টেইলরকে সাজঘরে ফেরান নাজমুল ইসলাম। দলীয় ৬৩ রানে জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাজ্জাকে রান আউট করলে বিপদে পড়ে জিম্বাবুয়ে। উইলিয়াম অপরাজিত ৫০ রান করলেও বাকিরা ব্যর্থ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফির। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি। দুইবার জীবন পেয়েও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি এশিয়া কাপের সেঞ্চুরি করা লিটন দাস। মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন এ ওপেনার। অভিষেকটা রাঙাতে পারেননি ফজলে রাব্বি। নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি তিনি। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা মুশফিক ও কায়েসের। তবে মাত্র ১৫ রানে সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। ইমরুলকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মিথুন, কিন্তু হঠাৎই ছন্দপতন। ৩৭ রানে মিথুনের বিদায়। ১৩৯ রান তুলতে আরও ২ উইকেট নেই। ২০০ তোলা নিয়েই সংশয়। সাইফুদ্দিনকে সাথে নিয়ে লড়ে যান ইমরুল। ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে ভালোভাবেই বিপর্যয় সামাল দেন এই ওপেনার। ইমরুল থামেন ১৪৪ রান করে। ১৪০ বলে ১৩-৪ ও ৬ ছক্কায় এ রান করেন এ বাঁহাতি ওপেনার। সাইফুদ্দিনও তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশে ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত সময়ে দেশ পিছিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াত জোট সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮ বিভাগে ৬৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬টি যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্স সহ ৩৮টি জেলায় ৭৩টি যুব ও ক্রীড়া স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিএনপি জামায়াত জোট সরকারের সময় দেশ পিছিয়ে গিয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা এখন উন্নয়নশীল দেশ,
এই গতিধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয়, আমরা যদি আবার সরকার গঠন করে দেশের সেবা করতে পারি, তাহলে আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 2020 সালের মধ্যে কোনো ক্ষুধা দারিদ্র্য থাকবে না। আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের বেকার থাকার সুযোগ নেই। আমাদের কেউ বেকার থাকার আর কোনো সুযোগ নাই। একটু যদি কেউ উদ্যোগ নেয়, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজেরা কিছু করে খেতে পারবে, নিজেরা যেমন নিজের কাজ করতে পারবে, আবার নিজের পরিবারকেও সহযোগিতা করতে পারবে, দেশকে উন্নতি করতে পারবে। এর আগে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গড়ে তুলছি আমাদের তরুণ প্রজন্মের জন্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির অজ্ঞতার কারণে প্রযুক্তি খাতে দেশ পিছিয়ে ছিল। একবার বিনা পয়সায় সাবমেরিন কেবলে সংযুক্ত হবার একটা প্রস্তাব পেল, তখন বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারা ওটা নাকচ করে দিল যে না, বাংলাদেশ এই সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হবে না। কেন হবে না? তাহলে নাকি বাংলাদেশের সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই 10 বছরে দেশে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। যে কোনো কাজ আমরা করি না কেন, আমাদের লক্ষ্য থাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম শুধু চাকরির পিছনে ছুটে বেড়াবে কেন? এই জন্য বেসরকারি খাতকে আমি প্রথমবার থেকে উন্মুক্ত করে দিয়েছিলাম। তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে দেশে হাইটেক সিটি করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা চালু। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরই নির্বাচন কমিশনের সভায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আগামী 1 নভেম্বর বঙ্গভবনে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে আগারগাঁওয়ে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে দূরত্ব কমাতে হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় কমিশন সভা। প্রধান নির্বাচন কমিশনার ও 3 কমিশনার যোগ দেন, তবে ছুটিতে থাকায় উপস্থিত ছিলেন না মাহবুব তালুকদার। পরে কমিশন সচিব জানান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর কমিশনের সভায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ঠিক করা হবে। এছাড়া জাতীয় নির্বাচনে কোনো জীবন্ত প্রাণী প্রতীক হিসেবে ব্যবহার না করা সহ আচরণ বিধিমালা সংশোধনে সভায় 2টি প্রস্তাব অনুমোদন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরে আরেকটি সভা করব, ওই সভাতে তফসিল নিয়ে আলোচনা হবে। পুস্টারত্ব, কাগজ, কাপড়, রেক্সিন, ডিজিটাল ডিসপ্লে বা ইলেকট্রনিক মাধ্যম সহ অন্য যে কোনো প্রচারপত্র, এখানে এই শুধুমাত্র কাপড় শব্দটি বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদিন টেলিফোনে জানিয়েছেন, আগামী 1 নভেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রাজনৈতিক নেতাদের সাথে নির্বাচনী কর্মকর্তাদের সুসম্পর্ক তৈরি ও দূরত্ব কমানোর কথা বলেন সিইসি। রাজনীতিবিদদের কথায় প্রভাবিত না হয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ যখনই যে পর্যায়ের লোকই আপনাদের কাছে যাক না কেন, অবস্থা, পরিবেশ, পরিস্থিতি তাদেরকে ভালোভাবে বুঝাবেন এবং তাদের সাথে একটা সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবেন। আপনার দাপ্তরিক সম্পর্ক, তার রাজনৈতিক সম্পর্ক, এই দুটো মিলিয়ে আমাদের দেশের রাজনীতি এবং আমাদের দেশের নির্বাচন পরিচালিত হবে। ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ, প্রচলিত নির্বাচন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন দ্বিধা বিভক্ত। বিএনপির এমন মন্তব্যকে হাস্যকর বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, নোট অব ডিসেন্ট শুদ্ধ গণতন্ত্র চর্চার অংশ। এটিকে বিভাজন বলা এক প্রকার মূর্খতা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, সিলেটে সমাবেশের অনুমতি পেয়েও অহেতুক নাটক করছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্নমত পোষণ করেন অথবা নোট অফ ডিসেন্ট দেন, এটা গণতন্ত্রের বিউটি।
সেখানেও ইন্টারনাল ডেমোক্রেসি কাজ করছে। আমরা সেটাই মনে করব। এটাকে নিয়ে বিভক্তির যে বিষয়, এটা তিনি যে বিভক্তির অভিযোগ তুলেছেন, এটা একেবারে হাস্যকর এবং কাল্পনিক। নির্বাচনের আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি কেন ছুটি নিয়েছেন বা তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে কিনা তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের ওপর চাপ সৃষ্টি করে রায়ের দিন ধার্য করে নিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বাংলাদেশে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। জনাব মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তা সন্ত্রাসী আচরণ, এবং তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে কেন ছুটি নিয়েছেন নাকি নিতে বাধ্য করা হয়েছে তাও রহস্যজনক। ইসিকে সর্বোচ্চ চাপে রেখে কাজ করাচ্ছে সরকার। তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। রাজশাহীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় 4 জনকে আটক করে পুলিশ। রংপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। চুয়াডাঙ্গা প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। খুলনায় সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বিএনপি। নাটোর ও ঝালকাঠিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা। তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন ও সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরবে ঐক্যফ্রন্ট। মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ফ্রন্টের সমন্বয় কমিটির যৌথ সভা শেষে এই তথ্য জানান আসম আব্দুর রব। বিকেল থেকেই গণফোরাম কার্যালয়ে আসতে থাকেন বিএনপি সহ ফ্রন্টে থাকা বিভিন্ন দলের নেতারা। 2.5 ঘন্টার বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা। পরে ফ্রন্ট নেতা আসম আব্দুর রব জানান, সকল বিভাগীয় শহরগুলোতে ঐক্যফ্রন্টের সমাবেশ হবে। 24 অক্টোবর সিলেটে মহাসমাবেশের অনুমতি পাওয়া গেছে বলেও জানান তিনি। অনুমতি দেওয়ার পরও কোনো বাধা দেওয়া হলে মাজারেই সমাবেশ করার ঘোষণা দেন রব। শিডিউল ঘোষণার পূর্বে আমাদের সাথে বৈঠক করার জন্য আমরা যারা অংশী, আমরা যারা শরিক, আমরা যারা নির্বাচন করতে চাই, আমাদের সাথে আলাপ আলোচনা যেন শিডিউল ঘোষণা না করা হয়, সেজন্য আমাদের 7 দফা দাবি আমরা সরকারি দল এবং সরকারের কাছে তুলে ধরব। মানহানির 2 মামলায় 5 মাসের আগাম জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমি নামের এক ব্যক্তির সঙ্গে উস্কানিমূলক ফোন আলাপের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শাকের আরজুর রিপোর্ট। আপনি আসলে জামাতের প্রতিনিধি হয়ে ওখানে উপস্থিত থাকেন কিনা? আপনি দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনার চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। গত 16 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় জামালপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা মইনুল হোসেনের বিরুদ্ধে 20,000 কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে মাসুদা ভাট্টির করা অপর এক মানহানির মামলায় ঢাকার সিএমএম আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে রোববার বিকেলে হাইকোর্ট থেকে মানহানির 2 মামলায় 5 মাসের আগাম জামিন পান ব্যারিস্টার মইনুল হোসেন। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ জামিনের এ আদেশ দেন। হাইকোর্ট বিভাগ 5 মাসের জন্য 2টি মামলায়, একটি ঢাকায় আর একটি জামালপুরে, 2টি মামলায় 5 মাসের আগাম জামিন দিয়েছে। এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমি নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা 2 মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এই 2 মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে আদালত আদেশ দেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সরকারি কর্মচারী গ্রেফতারে অনুমতি লাগবে, সংসদে সরকারি চাকরি বিল 2018 উত্থাপন। নারায়ণগঞ্জের 2500-এ এবার 4 যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার, খুনের ক্লু খুঁজছে পুলিশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকে একথা বলেছেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব আরও জানান, ওয়েলসের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার না করার বিধান রেখে সংসদে সরকারি চাকরি বিল 2018 উত্থাপিত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরাজ সাদেক রোববার সংসদে বিলটি উত্থাপন করেন। পরে এটি যাচাই বাছাইয়ের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। গত 20 আগস্ট বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পায়। চলতি অধিবেশনে আলোচিত এই বিল পাশের সম্ভাবনা রয়েছে। 10ম জাতীয় সংসদের 23তম অধিবেশনে আরও 7টি বিল উত্থাপিত হয়েছে। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এই অধিবেশন চলবে 25 অক্টোবর পর্যন্ত। নারায়ণগঞ্জের 2500-এ 4 যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পিস্তল ও একটি মাইক্রোবাস পাওয়া গেছে। নিহতদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় 2টি পৃথক মামলা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। সকালে নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা সিলেট মহাসড়কের 5 রুখি এলাকায় স্থানীয়রা 4 যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ আসার পরে সকালে লাশটা উল্টাইছে পরে ওদের নিচ থেকে একটা পিস্তল পাইছে। তো এই দুটো উল্টাইয়া ওই সাইডে গেছে। ওই সাইডে যাওয়ার পরে ওই সাইডে একটা উল্টাইছে, ওরও প্যাটার্ন নিচ থেকে একটা পিস্তল পাইছে। 2টা পিস্তল উদ্ধার করছে পুলিশে। পরে নিহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। 4 জনেরই মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি করা হয়েছে। 4টা লাশেরই মাথার পিছনে আঘাত ছিল এবং এই ইনজুরিগুলো হলো মানে যেগুলো আমরা শর্টগান বলি অথবা বন্দুক জাতীয় এই জাতীয় অস্ত্রের গুলিতে আসলে তারা মারা গেছে। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। প্রতিদ্বন্দ্বী গ্রুপ, সেটা হতে পারে কোনো ডাকাত দল বা সন্ত্রাসী গ্রুপ, তাদের প্রতিদ্বন্দ্বিতার জের হিসেবে অথবা তাদের একই গ্রুপের অন্তঃকুণ্ডলের কারণে প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে অনুমান হচ্ছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছেন তার স্ত্রী। তিনি রামপুরার বাসিন্দা লুৎফর মোল্লা। স্বজনরা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা 7টার দিকে গাড়ি নিয়ে বের হন তিনি। বের হয়েছে বাসা থেকে, আমার বলছে ঢাকার মধ্যে ছোট একটা টিপ আছে, এটা মাইরে পরে রাজশাহী টিপে যাইব সকালে। নিহত বাকি 3 জনের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীন, জাপান, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে বড় বিনিয়োগ প্রস্তাব আসছে। ইতিমধ্যে সরকারি 3টি অর্থনৈতিক অঞ্চলে প্রায় $1631 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে। অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের যে নতুন আশা জেগেছে তাতে প্রবৃদ্ধি টেকসই ও বেগবান হবে বলে মনে করে বিশ্বব্যাংক। এছাড়া 100টি অর্থনৈতিক অঞ্চল ঘিরে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শাহরিয়ার ইমনের রিপোর্ট। দেশে 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সালে পাশ হয় বাংলাদেশ ইকোনমিক জোনস আইন। এরপরই গঠন করা হয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা বেজার গভর্নিং বোর্ড এখন পর্যন্ত 82টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি 54টি, বেসরকারি 23টি এবং চীন, জাপান ও ভারতের জন্য 4টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা।
বেজা আপাতত চট্টগ্রামের মিরসরাই ও ফেনীকে ঘিরে ৩০,০০০ একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলা ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেশি জোর দিচ্ছে। মৌলভীবাজারের শ্রীহট্ট ইকোনমিক জোন, বাগেরহাটের মংলা ইকোনমিক জোন এবং চীন, জাপান ও ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে শ্রীহট্টে বিনিয়োগকারীদের জমি বরাদ্দ শেষ হয়েছে। বেসরকারি 23টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 7টি চূড়ান্ত লাইসেন্স পেয়েছে। বেসরকারি 6টি অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে পণ্য উৎপাদন শুরু হয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোদমে চালু হলে দেশের বড় একটি অংশের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা বেজার। আমরা প্রায় 1 কোটি মানুষের সরাসরি কর্মসংস্থান করব, আমরা কোয়ালিটি সেবা দেব বিনিয়োগকারীদেরকে। বিশ্বব্যাংক মনে করে দেশের অপেক্ষাকৃত তরুণ কর্মশক্তি ও সস্তা শ্রমবাজার বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় ক্ষেত্র হতে পারে। আশা আছে, সুযোগ আছে, উদ্বেগ আছে। ফিনিশ লাইনটা যদি আমরা ক্রস করি তাহলে যে একটা 22 থেকে 23% মধ্যে ব্যক্তি খাতে বিনিয়োগের যে স্থবিরতা আমরা দেখেছি ওখান থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারবো। সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির অনুপাতে 35-36% উন্নীত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান হবে বলে আশা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদের। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 10 বছরে দারিদ্র্যহার 10% নিয়ে আসার লক্ষ্যে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF আয়োজিত বাংলাদেশ কিশোর কিশোরী সম্মেলনে অর্থমন্ত্রী একথা জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন PKSF সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। দেশের সবগুলো জেলার 1 লাখ শিক্ষার্থীর মধ্য থেকে সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত 710 প্রতিযোগীকে নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্তিম ইচ্ছায় মংলায় সমাহিত হলেন মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইটালির নাগরিক ফাদার মারিনো রিগন। মৃত্যুর 1 বছর পর ইটালি থেকে বিশেষ ফ্লাইটে আজ সকালে আসে তার দেহাবশেষ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শেহালা বুনিয়ায় ক্যাথলিক চার্চ মিশনে সমাহিত করা হয় খ্রিস্ট ধর্মের এই প্রচারককে। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম শয়নে শায়িত হলেন মংলায় বাংলার মাটিতে। মৃত্যুর 1 বছর পর বাংলাদেশে আনা হয় ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনের দেহাবশেষ। 1925 সালে ইতালিতে জন্মগ্রহণ করা মারিনো রিগন 28 বছর বয়সে খ্রিস্ট প্রচারে বাংলাদেশে আসেন 1953 সালের 7 জানুয়ারি। মুক্তিযুদ্ধের সময় তিনি গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা সহ অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা প্রদান করেন তিনি। আর স্বাধীনতার পর দেশের বিভিন্ন স্থান ঘুরে তিনি স্থায়ী আবাস করেন মংলার শেহালা বুনিয়ায়। সকলের মানুষ, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, জ্ঞানের আলো ছড়াতে মারিনো রিগন গড়ে তোলেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। মানুষের আবাসন, অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে ও আর্থসামাজিক জীবন বদলিয়ে দিতে অসামান্য অবদান রাখেন এই ধর্মযাজক। ফাদার আমাদের সামনে যে আদর্শ রেখে গিয়েছেন তা হলো মানবতার ধর্ম, সেবার ধর্ম। খবর শোনার সঙ্গে সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য লোক এখানে এসেছে। 2014 সালে অসুস্থ হয়ে ফাদার মারিনো রিগন গেল বছর 20 অক্টোবর ইতালিতে মারা যান। শেহালা বুনিয়ায় সেন্ট পলস গির্জার পাশে সমাহিত হওয়ার অন্তিম ইচ্ছায় সরকারিভাবে নিয়ে আসা হয় তার দেহাবশেষ। ফাদার মৃত্যুর পূর্বে ইতালিতে বলে গেছিলেন বাংলার মাটিকে তিনি ভালোবাসেন, এই মাটিতেই যেন তাকে স্থাপন করা হয় মৃত্যুর পরে। সেই কাজটা করার জন্য আমরা সকলে একত্রে চেষ্টা করেছি। তাকে নিয়ে এসে সমাহিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে আয়োজনটি করেছেন সেটি অসাধারণ। ফাদার মারিনো বলতেন শেহালা বুনিয়ার স্বর্গেই থাকবেন তিনি। অবশেষে সেই স্বর্গে এলেন, থাকবেন অমর এখানের মানুষের অকৃত্রিম ভালোবাসায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। বরগুনা পৌরসভায় গড়ে ওঠেনি নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড। শহরের যেখানে সেখানে বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন রাখায় দুর্ভোগের অন্ত নেই সাধারণ মানুষের। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ডের দাবি করে এলেও তা বাস্তবায়ন হয়নি। তবে শিগগিরই বাস স্ট্যান্ড গড়ে তোলার আশ্বাস পৌর মেয়রের। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1973 সালে প্রতিষ্ঠিত হয় বরগুনা পৌরসভা।
এরপর 1998 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও শহর ব্যবস্থাপনায় নেই পরিকল্পনার ছাপ। শহরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় চালকরা যেখানে সেখানে পার্কিং করেন বাস, মিনিবাস, ট্রাক, লরি, ইজিবাইক, অটোরিকশা সহ সব ধরনের যানবাহন। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বাস স্ট্যান্ড না থাকায় আমাদের জনগণের খুব অসুবিধা। মহিলাদের জন্য কোনো আলাদা একটা বাথরুমের ব্যবস্থা নাই। দোকানের সামনে দাঁড়াইতে হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের খুব অসুবিধা হয়। গাড়িতে যত যাত্রী সাধারণ আসা যাওয়া করে তাদের বজ্রগুলো এখানে সেখানে ফেলার কারণে পরিবেশ নষ্ট হয়। সাধারণ মানুষের সাথে ভোগান্তি পোহাতে হয় চালকদেরও। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, নিয়মিত টোল দেওয়ার পরও নির্দিষ্ট স্ট্যান্ড গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ। যাত্রী নামার পরে আমাদের একটু টয়লেটে যাব বা কোথায় যাব তা যাইতে সমস্যা হয়। আমাদের গাড়িগুলো রাখতে খুব সমস্যা হয়, যাত্রীদের অনেক ভোগান্তি। রোডের ভিতরে রাখলে অনেক সময় পুলিশ আসে আমাদের বাসের উপরে মামলা দেয়। গাড়ি ঢুকতেও তাকে টোল দিতে হয়, বেরোতেও তাদেরকে টোল দিতে হয়। আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের শরণাপন্ন হয়েছি কেন্দ্রীয় বাস টার্মিনালের জন্য। ভোগান্তি কমাতে নির্দিষ্ট বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানান নাগরিক সমাজের নেতারাও। বাস মালিকদের কাছ থেকে তারা টোল নিচ্ছে, তো টোল নিলে কেন তাদেরকে সুবিধা দেওয়া হবে না? তবে আশার কথা শোনালেন পৌর মেয়র, জানালেন শিগগিরই বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে বাস টার্মিনালের জন্য 4 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া দিন। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত বাস স্ট্যান্ড নির্মাণের দাবি বরগুনাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, প্রকল্প ব্যয় 1,500 কোটি টাকা। সর্বোচ্চ আদালতেও হেরে গেলেন মালদ্বীপের পরাজিত প্রেসিডেন্ট ইয়ামিন, নির্বাচন নিয়ে করা রিট খারিজ। বিরতির পর ফিরে এলাম রাত 11:21 সংবাদে। নগরবাসীর ফেলে দেয়া উচ্ছিষ্ট আর বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই লক্ষ্যে সকালে নগর ভবনে 2 সংস্থার মধ্যে সই হয় সমঝোতা চুক্তি। বিদ্যুৎ প্ল্যান্টটি স্থাপনে ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ সমস্যা সমাধানের পাশাপাশি মহানগরী পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত হবে বলে মনে করেন সিটি মেয়র। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রতিদিন খাল, বিল, নালা নর্দমায় ফেলা হচ্ছে 2000 থেকে 2500 মেট্রিক টন বর্জ্য। এই উচ্ছিষ্ট বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, আর প্রকল্পে সহায়তা দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সকালে নগর ভবনে 2 সংস্থার মধ্যে সই হয় সমঝোতা চুক্তি। 25 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে চট্টগ্রামের হালি শহরে। আগামী 3 বছরের মধ্যে এটি উৎপাদনে যাবে বলে জানিয়েছে পিডিবি। জাতীয় গ্রিড থেকে চট্টগ্রাম অঞ্চলে কোনো বিদ্যুৎ নিতে হবে না, আমরা বরং চট্টগ্রাম থেকে আমরা জাতীয় গ্রিডে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। বেসরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় বর্জ্য দেওয়া হবে এবং সিটি কর্পোরেশন সেই পাওয়ার প্ল্যান্টে দোরগোড়ায় পৌঁছে দিবে। সেখান থেকে স্পন্সর কোম্পানি তারা বর্জ্যতা পরিমাপ তারা বুঝে নেবেন। নগরবাসীর ফেলে দেওয়া বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে চট্টগ্রাম পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত শহরে পরিণত হবে বলে জানান সিটি মেয়র। বর্জ্যগুলো যদি সরাসরি সঠিকভাবে আমরা সংগ্রহটা করতে পারি, প্রত্যেকটা সিটি কর্পোরেশন করতে পারে বা পৌরসভাগুলো করতে পারে, তাহলে শহর অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে এবং এটা পরিবেশ বান্ধব হবে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার ভর্তুকি দিয়ে কিনে নেবে বলে জানান সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় 7 জঙ্গিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, পেনড্রাইভ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে জঙ্গি আটকের অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ পৌরসভায় সৌদি প্রবাসী মোহাম্মদ আবু রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় স্ত্রী দীপা ভৌমিক ও প্রেমিক কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ
নিয়ামুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে জানান। শুনানি শেষে বিজ্ঞ বিচারক 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 30 ও 31 অক্টোবর এবং 1 নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, দ্রুতই মামলার বিচার শেষ করা হবে। এবছর HRPB পুরস্কারে ভূষিত হলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ এবং ডাক্তার সামন্তলাল সেন। বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও HRPBর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 339টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 49টির, কমেছে 258টির, আর 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক DSEX 50 পয়েন্ট কমে নেমে আসে 5331 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 439 কোটি 59 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 249টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 53টির, কমেছে 168টির, আর 28টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 18 কোটি 82 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইমরুলের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 28 রানে হারালো টাইগাররা, শুরুতেই সিরিজে এগিয়ে বাংলাদেশ। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষুধা দারিদ্র্য থাকবে না বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে তৎপর নির্বাচন কমিশন, 1 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। নির্বাচন কমিশনের দ্বিধা বিভক্তির অভিযোগ হাস্যকর বললেন ওবায়দুল কাদের, মাহবুব তালুকদারের ছুটি নিয়ে প্রশ্ন বিএনপি। তথ্য প্রযুক্তি মামলায় খসরু কারাগারে, পৃথক মামলায় মইনুল জাফরুল্লাহর আগাম জামিন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।